মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে যে সংবিধান দেওয়া হলো, সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান। ৭২-এর সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তাই আজ ২০২৪ সালের প্রয়োজন হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের পর ৭২-এর বিতর্কিত সংবিধান তৈরির কারণেই বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ তৈরি হয়েছে। ৭২-এর বিতর্কিত সংবিধানের কারণেই বাংলাদেশে দীর্ঘ ৫০ বছর যাবৎ ইসলাম এবং ইসলামপন্থীদেরকে দমন করবার ষড়যন্ত্র চালানো হয়েছে। তাই আজ আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আগস্ট বিপ্লবের পরে এই বাংলার মাটিতে ৭২-এর মুজিবীয় সংবিধান চলতে পারে না, চলতে পারে না। সাথীয় বন্ধুগণ, মনে রাখতে হবে ১৫টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকের উপর এদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের গণরায় মতামতের বিরুদ্ধে একটি ভিনদেশী রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে বর্জন করে জোরপূর্বক বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের মাধ্যমে একটি দেশ তাদের এক কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকার খর্ব করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আর যখন ২০২৪ সালের আগস্ট মাসে, যখন জুলাই এবং আগস্টে গোটা বাংলার সকল তরুণ, আবার বৃদ্ধ তৌহিদি জনতা, সকল স্তরের ছাত্র জনতা, সকল শ্রেণী এবং পেশার মানুষ সেই ভিনদেশী দালালের, ভিনদেশী সেবাদাসী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন গণমানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে, শেষ মুহূর্ত পর্যন্ত সেই দেশটি তার এই কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর চাপিয়ে রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে, কোন একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, আধিপত্যবাদী শক্তি জোর করে তাদেরকে দাবায় রাখতে পারে না। ৭১-ও পারে নাই। ২০২৪ সালে এদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিবাদী ভিনদেশী শক্তি পরাভূত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। খুব ভালো করে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভিনদেশী ক্রীড়নাথ এবং দালাল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকা পালন করে। আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা, যারা বাংলাদেশকে স্বকীয় মর্যাদায়, আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে ভুগতান করে দাঁড়াবার জন্য বাংলাদেশের পক্ষে তারা ভূমিকা পালন করে। কাজেই এই দুই পক্ষের লড়াইয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী হতে হবে, দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে এবং ভিনদেশী ক্রীড়নাথ শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বিগত ৫০ বছর আগে যখন ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার সহ তার হত্যাকাণ্ড ঘটিত হয়, সেই হত্যাকাণ্ডের পরে কেন হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। ৭৫-এর ১৫ই আগস্টের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের একদলীয় বাকশালী
তার জন্য দায়ী ছিল। 71 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে 30,000 মায়ের কোলখানি করেছিল বাকশালীরা। 71 থেকে 75 পর্যন্ত গোটা বাংলাদেশ গুম খুন হত্যাকাণ্ডের বাংলাদেশে পরিণত হয়েছিল। 74-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরেছিল, এমনকি মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ উচ্ছিষ্ট ভোগ করে ডাস্টবিনগুলোতে মানুষ কুকুর এবং কাকের সাথে লড়াই করে নিজের জীবন রক্ষা করবার জন্য উচ্ছিষ্ট ভোগ করেছিল। এই সব কিছুর পরিণামে ঘটেছিল 1975-এর 15ই আগস্ট। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 75-এর 15ই আগস্টের সময় তারপর এই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 75-এর 15ই আগস্টের পর শেখ হাসিনার সেই ঘোষণা, এটা শুধুমাত্র তার মৌখিক কোনো কথা ছিল না। পরবর্তী শেখ হাসিনার 50 বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় 50 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে। আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন, বিভাজিত করেছেন। বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার। মানুষকে ট্যাগ দিয়ে যাকে তাকে যখন তখন রাজাকার স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল। আওয়ামী লীগকে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন, যে মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও 71-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে। এভাবেই জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের, সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই, বাংলাদেশকে ভারতের পরম রাজ্যে পরিণত করা, এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোভূত হয়নি আন্দোলন, দাবি মনোভূত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ট্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অভিধায় বিভূষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরবদীপ্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ট্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল। প্রথম ঘন্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায়তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন একটি ইসলামী সংগঠন, কোন একটি ইসলামপন্থী দল 15 বছরে নির্বিঘ্নে কোন একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেফটেন্যান্টদের কাছে দাসখত দিতে হয়েছে, তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামী চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে।
বাংলাদেশে 15 বছর যাবৎ মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহর অপার কৃপায় 2000 তামাম সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল, আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয়, স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। কারণ সে বহু আগেই বলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল 15ই আগস্ট 75 সাল ধানমন্ডির 32 নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ। 2 দিন পর্যন্ত লাশ পড়েছিল। এত বড় আওয়ামী লীগের সংগঠন, এত হাজার লক্ষ লক্ষ কর্মী, কেউ তো এগিয়ে আসে নাই অন্তত 32 নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য। সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মস্তদে তারা আসীন হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন, কথাগুলো সুচিন্তিত ভাবে বিশ্লেষণ করবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে, দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে। সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে, আগামী 50 বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী লীগের নাম মুখে নিতে লজ্জাবোধ করে। এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সভানেত্রীর আসনে বসে, যে আগামী 50 বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে। বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি, অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি। 1990 সালে গণ অভ্যুত্থানের সামনে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন, বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান না। 1996 সালে, 2006 সালে বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ক্ষমতা ছেড়ে 80 বয়সে বছরের পর বছর অন্ধকার কালো প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন, কিন্তু তার দলের, তার অনুসারীদেরকে, তার নেতা কর্মীদেরকে লজ্জায় ডুবিয়ে দেশ ছেড়ে ফিরুকা পুরুষের মতো তিনি পালিয়ে যান। আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন, আপনার নেত্রী কাজটা করলো কি? আপনার নেত্রী কাজটা করলো কি? কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি। আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন, আপনার নেত্রী যে কাজটা করেছে, বিগত 100 বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রীর, কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে না। তিনি কেন করেছেন এই কাজ? অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিল একজনকে মারলে একজনই মরে, একজনের জায়গায় 10 জন দাঁড়িয়ে যায়, তাও তিনি বলেছিলেন 10 জনকে হত্যা করো। দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এদেশের জনগণের বুকের উপর গুলি ছুড়েছেন। বেডরুমের মধ্যে, ঘরের বেডরুমের সংরক্ষিত জায়গায় বাবার করে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বুক ঝাঁঝরা হয়েছে। নৃশংস, নির্মম, ভয়াবহ, জঘন্যতম, বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার কথা ছিল দেশ থেকে মেরে সাফ করে দাও, কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় না। এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না, দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনা আর কমান ফলো করছে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মস্তদের পাহারাদারি করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকেও গুলি ছুটতে পারবো না। তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জন
যখন ছুটেছে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি জানে বাঁচতে চাও ৪৫ মিনিটের দেশ ছাড়ো। গণভবনে ১২ পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার। চিন্তা করতে পারেন কতটা নির্মম, কতটা নির্মম করে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে ২০০০ মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে ১২ পদের খানা রান্না দিয়ে লাঞ্চ করতে পারে। কতটা বিকৃত রুচি হলে, কতটা নির্মম পাষাণ হৃদয় করে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব। যখন তাকে পালিয়ে যেতে বলা হলো, সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, পালানোর সময় ১৪টা সুটকেস ভরে নিয়ে গেছে। ১৪টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে। অর্থাৎ তার ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে, যার তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে ১৪টা লাগেজে করে সে উড়াল দিয়ে তারপরও মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছিল, তাদের কাছে গিয়ে আশ্রয় দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ নয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিক ভাবে বাংলাদেশের ঝুড়ি তলাটা ছিন্ন করে দিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী, তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকা তো তার দরকার নাই। বিধবা একটা নারী, তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য বললাম, যার সেই পতিত পরাজিত ভিনদেশী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার